সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টটি। এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মাঝে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের সমাধান খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবে এবং এখান থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। সুতরাং চলো আমরা এখন অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটির প্রশ্নে যাই। এই হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এখানে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অধ্যায় নাম্বার 1 থেকে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ ও বাংলা স্বাধীনতা সংগ্রাম এবং তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম। এই অধ্যায় থেকে যে প্রশ্নটির উপর তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে সেই প্রশ্নটি হচ্ছে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত যে কোনো 10টি উল্লেখযোগ্য ঘটনার সময়কাল সহ একটি পোস্টার তৈরি করো। এবং অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে 3টি সংকেতের মাধ্যমে। সেখানে কিছু সংকেত থাকতে হবে। সংকেতগুলো হলো 1 নাম্বার সাল উল্লেখ থাকতে হবে, 2 নাম্বার ঘটনার বর্ণনা থাকতে হবে, 3 নাম্বার উপস্থাপনার বৈশিষ্ট্য থাকতে হবে। এবং এই অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য 5টি নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনাগুলো হলো 1 নাম্বার নির্দেশনা, পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারের উল্টা পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে পোস্টার তৈরি করা যেতে পারে। 2 নম্বর নির্দেশনাটি হলো তালিকায় উল্লেখিত তারিখ ও সাল ব্যবহারে রঙের বৈচিত্র্যতা আনা যেতে পারে। 3 নম্বর নির্দেশনাটি হলো ঘটনাসমূহের সংক্ষিপ্ত বর্ণনা পোস্টারে উল্লেখ করা যেতে পারে, যেমন 76 মন্বন্তর, দৈত্য শাসন ও মুদ্রণ যন্ত্রের প্রচলন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থাপন। 4 নম্বর নির্দেশনাটি হলো প্রয়োজনে ছবি চিত্রগুলো পেপার থেকে কাটিং করে অথবা ইত্যাদি বিষয় সংযোজন করতে পারো। 5 নম্বর নির্দেশনাটি হলো প্রয়োজনে নিজের পাঠ্যপুস্তক ব্যতীত অন্য সহায়ক পুস্তকের সাহায্য নিতে পারো। এবং এ ছিল তোমাদের অ্যাসাইনমেন্টটি। এবং এই অ্যাসাইনমেন্টটি শিক্ষকরা যেভাবে মূল্যায়ন করবে সেক্ষেত্রে 4টি ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরি হলো অতি উত্তম, দ্বিতীয় ক্যাটাগরি হলো উত্তম, তৃতীয় ক্যাটাগরি হলো ভালো এবং চতুর্থ অথবা সর্বশেষ ক্যাটাগরি হলো অগ্রগতি প্রয়োজন অথবা উন্নতি প্রয়োজন, অর্থাৎ ভালো হয়নি। সুতরাং আমি তোমাদের জন্য একটি নমুনা উত্তরপত্র তৈরি করে রেখেছি এবং এই নমুনা উত্তরপত্র থেকে তোমরা হুবহু কপি করে অ্যাসাইনমেন্টটিতে অতি উত্তম পেতে পারো, কেননা উত্তরপত্রটি একটি নির্ভুল এবং সম্পূর্ণ সত্য, যা 100% তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তরের জন্য উপযোগী একটি উত্তর। সুতরাং চলো আমরা এখন নমুনা উত্তরপত্রে যাই। এই হচ্ছে তোমাদের নমুনা উত্তরপত্রটি। আমি এখন তোমাদের নমুনা উত্তরপত্রটি সুন্দর করে পড়ে বুঝিয়ে দিব। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়। এর মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে একসময় তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলায় ইংরেজদের শাসন চলে 1947 সাল পর্যন্ত। এইভাবে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক যুগ বলে থাকি। আর 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলে। প্রভাব বিস্তারের মতো ক্ষমতা ভোগ করতে শুরু করে পাক বাহিনী। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নবাব পরিবার এবং রাজপ্রাসাদের অভিজাতদের মধ্যে
যে দ্বন্দ্ব শুরু হয়, কোম্পানির কর্তারা এর সুযোগ নিতে ভুল করেনি। তরুণ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার খালা ঘসেটি বেগম, মীর জাফর, মীর কাসিম সহ রাজদরবারের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং উর্মিচাঁদ, জগৎ শেঠ ও রাজবল্লভদের মতো তৎকালীন ধনী অভিজাতদের মধ্যে একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত হলে ইংরেজ বণিকরা তাদের সাথে যোগ দেয়। এই সুযোগ মাদ্রাজ থেকে সৈন্যবাহিনী নিয়ে এসে ইংরেজ সেনাপতি ওয়াটসন ও ক্লাইভ কলকাতা দখল করে নেয়। এরপর নবাবের রাজধানী মুর্শিদাবাদ দখল করে ক্লাইভ পলাশীর আম্রকাননে উপস্থিত হয়। 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কথায় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পর মীর জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা চলে যায় ধূর্ত ও দুর্ধর্ষ ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে। শেষ পর্যন্ত 1765 সালে ক্লাইভ দিল্লি সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার ক্ষমতা লাভ করে। 1770 অর্থাৎ বাংলা 1176 সালে বাংলায় নেমে আসে দুর্ভিক্ষের করাল ছায়া। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেলেও কোম্পানি করের বোঝা কমানোর কোনো পদক্ষেপ নেয়নি। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় 1/3 লোকের মৃত্যু হয়েছিল। ইতিহাসে এটি 76-এর মরান্তর নামে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে এদেশে একাধিক গভর্নর ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি প্রমুখ। ভারতবর্ষে ইংরেজ শাসনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছিলেন, যেমন যোগাযোগ, রেল, ডাক ও তার ইত্যাদি। তবে এই সময়ে ইংরেজ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড হার্ডিঞ্জ এদেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন। এছাড়া সতীদাহ প্রথা ও বাল্যবিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুৎসা নিবারণে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা দেন। এভাবে দেশে একটি নতুন শিক্ষিত শ্রেণী ও নাগরিক সমাজ গড়ে উঠলেও বৃহত্তর বাঙালি সমাজ ইংরেজ কোম্পানির শাসনে প্রকৃতপক্ষে শোষিত হয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যা দখল পেয়েই ক্ষান্ত ছিল না। দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে বিভিন্ন সংকট দেখা যায়। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে ছোট বড় নবাব ও দেশীয় রাজারা মাথাচাড়া দিয়ে ওঠে। এর ফলে দিল্লির মসনদও দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী নানা দিকে আধিপত্য বিস্তার করতে শুরু করে। ব্রিটিশ শাসনকালে অর্থাৎ 1858 থেকে 1947 বাংলার সমাজে সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কৃষক, অন্যদিকে মুষ্টিমেয় জমিদার ছিল সুবিধাপ্রাপ্ত শ্রেণী। সমাজে কুটির ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা যথেষ্ট ছিল না। বস্তুত ব্রিটিশ শাসনে বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালের সমৃদ্ধ তাঁতশিল্প ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছায়। বাংলার বণিক গোষ্ঠী তেমন সংগঠিত ছিল না। শিল্পেও বাংলার অবস্থান তখন উল্লেখ করার মতো নয়। সামাজিক অনুশাসনের দাপটে নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল। মধ্যবিত্ত সমাজও ততটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ব্রিটেন ছিল সেই সময়ের পৃথিবীর প্রধান ধনী দেশ।
গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র। 1781 সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর একটা বাড়তি লক্ষ্য ছিল চাকরির সুযোগ সৃষ্টি করে রাজ্য হারানোর ক্ষুব্ধ মুসলমানদের সন্তুষ্ট করা। এরই ধারাবাহিকতায় হিন্দুদের জন্য 1791 সালে প্রতিষ্ঠা করা হয় সংস্কৃত কলেজ। ইংরেজদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস, সংস্কার, বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে থাকে। হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথার মতো কুপ্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হলো। এদেশে এ সময় জ্ঞান চর্চায় সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়। ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম কেরি খ্রিস্টধর্ম প্রচারের কার্যভূমিকা ছাড়াও নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি বাংলা ব্যাকরণ রচনা, মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ, স্কুল টেক্সট বোর্ড গঠনসহ গুরুত্বপূর্ণ কাজের পথপ্রদর্শন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারা দেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজও স্থাপন করেন। অবশেষে 1857 সালে উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মাঝে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয়। এ সময় সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে। সমাজের অনাচার নিয়ে যেমন তারা আত্মসমালোচনা করেছেন, তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষার সমালোচনা করেছেন। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসেন অনেকে। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন। ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন। আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলামও অবদান রাখেন ব্যাপকভাবে। বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতেই পড়েছে। ঔপনিবেশিক শাসনামলের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হল দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ, সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার। এদেশের নাম পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। একজন লেফটেন্যান্ট গভর্নর এই প্রদেশ শাসন করেন। সরকারি এই সিদ্ধান্তে যুক্তি থাকলেও কলকাতা কেন্দ্রিক শিক্ষিত বাঙালিদের অনেকেই সন্দেহ প্রকাশ করেন। তারা মনে করেন বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে ইংরেজ শাসকরা হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন ধরাতে চাচ্ছেন। কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষই মুসলমান, তাই মুসলমান নেতারা ভেবেছেন নতুন প্রদেশ হলে পূর্ব বাংলার উন্নতি হবে। কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। এই কারণে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করে বঙ্গের বিরোধিতা করেন। ফলে মুসলমান নেতাদের মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এই লক্ষ্যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের অভিসিদ্ধ অনেকটা সফল হয়। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ায় ব্রিটিশ বিরোধী আন্দোলন কর্মসূচি চালাতে থাকে। তখন
একসময় আন্দোলনের মূল নেতৃত্ব বাঙালি নেতাদের হাতে চলে যেতে থাকে। পুনরায় বাঙালি নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ইংরেজরা বাক্যর শাসনকর নীতি প্রয়োগ করতে থাকে। এর ফল হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত হতে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলমানদের রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত পায় মুসলিম লীগ। এই দৃষ্টিভঙ্গির কারণে মুসলমান ও হিন্দু নেতা এবং দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে নানাভাবে দ্বন্দ্ব তৈরি হতে থাকে। এতে এদেশের রাজনীতি থেকে অসাম্প্রদায়িক চেতনা কমে যেতে থাকে। 1940 সালে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির পরিকল্পনা প্রদান করে। তাতে বাংলার জনগণ হিন্দু মুসলমান পরিচয় বিভক্ত হয়ে পড়ে। 1947 সালে ভারত বিভক্তির ক্ষেত্রে লাহোর প্রস্তাবের ধারণাই কার্যকর করা হয়। শেষ দিকে বাংলা ভূখণ্ডকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটি চেষ্টা হলেও 1946 সালের নির্বাচন এবং কলকাতা ও নোয়াখালীর দাঙ্গা সব কিছুকে অসম্ভব করে দেয়। পূর্ব বাংলা পাকিস্তানের পূর্বাঞ্চল হিসেবে পূর্ব পাকিস্তান নামে ব্রিটিশ স্বাধীনতা থেকে মুক্তি পায়, তবে তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের উপর স্বাধীনতা চাপিয়ে দেয়। সুতরাং এই ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা চাইলে এখান থেকে হুবহু কপি করে অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করতে পারো, কেননা এটি একটি নির্ভুল সমাধান। আশা করি তোমরা উত্তরপত্রটি সঠিক ও সুন্দরভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাদের এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।